তৃণমূল ভেঙে যাওয়ার পিছনে দায়ে তো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা রয়েছেই। শুভেন্দু অধিকারীকে দল থেকে বার করার মসিহাটা কে? কি অন্যায় করেছিল শুভেন্দু? শওকতটা কে? আজকে সেই আরাবুলকে সরিয়ে দিয়ে ওই শওকতকে আনা, তার যুক্তিটা কি? ওই 2021 সালেই কিন্তু ঘন্টার আওয়াজ পাওয়া গেছিল, যখন বেঈমানদের আবার ফিরিয়ে আনা হয়েছিল। এর দায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে। 2016 সাল পর্যন্ত তো এই অবস্থা ছিল না। কুণালদা, হাত জোর করে দয়া করুন, যদি মনে হয় তৃণমূল কংগ্রেসটা বাঁচাতে হবে, অন্তত এইসব ব্যাড এলিমেন্টসদেরকে কমিটিতে না রেখে তাদেরকে রাস্তায় পোস্টার বানানোর কাজে লাগান, দেয়াল চুনকাম করার কাজে লাগান, দয়া করে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যে পালা বদলের 1 মাস এখনো অতিক্রান্ত হয়নি। তার আগেই তৃণমূল একেবারে ধ্বংসের মুখে, এবং রাজ্যের বিরোধী দল হিসেবে যে তৃণমূলের শক্তির ওপর মানুষ বিশ্বাস রেখেছিল, সেই শক্তিও কিন্তু তৃণমূল হারিয়েছে। প্রতীকের অস্তিত্ব তৃণমূলের নেই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সৌরভপ্রিয় দত্ত, কথা বলবো। প্রথমেই আসি, এই যে তৃণমূল দলের ভাঙন এবং তার সঙ্গে আরও একটি দৃশ্য দেখা গেল যে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের মধ্যে একটা বিভাজন, এবং তার সঙ্গে আমরা দেখতে পেলাম বীরভূমের বেশ কিছু নেতার, বেশ কিছু বিধায়কের, চন্দ্রনাথ সিংহ থেকে শুরু করে কাজল শেখ থেকে শুরু করে তাদের হঠাৎ করে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো, যেখানে বিভিন্ন বিধায়ক সাংসদদের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, কাটছাট করে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও কমিয়ে দেওয়া হয়েছে। কেন? ভালো তৃণমূল হওয়ার উপহার? আমি জানি না ভালো তৃণমূল খারাপ তৃণমূল কারা তৈরি করেছে। এটা বলা যায় যে একটা দলের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ প্রতিটা দলেই রয়েছে। সেটা বিজেপিতেও রয়েছে, তৃণমূলেও রয়েছে, কংগ্রেসেও রয়েছে, সিপিএমেও রয়েছে, সব দলেই রয়েছে। সুতরাং এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের প্রবক্তা কে আমি জানি না, এই বিষয়ে আমি বলতে পারবো না। আর দ্বিতীয় কথা, নিরাপত্তা কার কতটা বাড়বে কি বাড়বে না, তার একটা রিপোর্ট ডিআইবির কাছে থাকে, যে কার প্রাণনাশের আশঙ্কা বেশি, কার প্রাণনাশের আশঙ্কা কম, বা কার ওপর অতীতে কী কী ঘটনা ঘটেছে না ঘটেছে। তো তার ওপর দাঁড়িয়ে সরকার ঠিক করে কাকে নিরাপত্তা দেবে, কাকে নিরাপত্তা বাড়াবে, কাকে নিরাপত্তা কমাবে। আমি মনে করি না যে এই ব্যাপারে অন্তত কোনো রাজনীতি, যে আজকে কাজল শেখের নিরাপত্তা বাড়িয়েছে কি চন্দ্রনাথ সিনহা নিরাপত্তা বাড়িয়েছে তার জন্য সে ভালো তৃণমূল হয়ে গেছে, আর কারোর নিরাপত্তার দরকার নেই তা সে খারাপ তৃণমূল হয়ে যাবে। মানে আমি জানতে চাইছি, ধরো আমার নিরাপত্তা নেই, আমি দীর্ঘদিন রাজনীতি করছি, 1992 সাল থেকে রাজনীতি করি, সিপিএমের কাছে মার খেয়েছি, হয়তো এরপর বিজেপির কাছে মার খাবো, ঠিক আছে? তো মানে আমি খারাপ তৃণমূল? মানে আমি বুঝতে পারছি না এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের সংজ্ঞা, কার নিরাপত্তা বাড়লো কার নিরাপত্তা কমলো তার উপর নির্ভর করে বলে আমার মনে হয় না। সরকার যাকে মনে করবে, বা যারা, ধরুন আমি একজন সাধারণ মানুষ বা আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি যদি সরকারের কাছে আবেদন করি, যদি আমি সরকার এবং কোর্টকে বোঝাতে পারি যে আমার জীবন বিপন্ন বা এই সমস্যা আছে, সেই জায়গায় আমাকেও নিরাপত্তা দেবে। যদি সেরকম কোনো অবস্থা হয়, তার সঙ্গে ভালো তৃণমূল খারাপ তৃণমূল মেশানোটাকে আমি ঠিক মনে করছি না। কিন্তু এই যে দলের ভেঙে যাওয়া, ভাঙন, এর দায়টা কার? কেউ বলছেন অভিষেক পন্থার, সেই দিকেই ভোটটা বেশি। মমতা পন্থার দিকে এখনো পর্যন্ত অভিযোগ কম। এই দায়টা কার? দেখো, তৃণমূল ভেঙে যাওয়ার পিছনে দায়ে তো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা রয়েছেই, এর মধ্যে তো কোনো ভুল নেই। 2016 সালের পর থেকে আমরা 2016 সাল পর্যন্ত যে তৃণমূলটা করেছিলাম, তারপর থেকে সেই তৃণমূলটা ছিল না। পুরো দলটাই একটা হাইজ্যাকের মতন অবস্থা হয়ে গেছিল, এবং আস্তে 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 একটা তৃণমূলের মধ্যে একটা প্যারালাল একটা বিষয় আসছিল, যে কে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবং আমরা এমনও দেখেছি যে কল্যাণ ব্যানার্জির মতন সাংসদকে বিভিন্ন স্লোগান, এই সোকল্ড কার্বাইডে পাকা যেসব যুবকরা তৃণমূল করতে এসেছিল, কার্বাইডে পাকা, তারা বিভিন্ন স্লোগান দিয়েছিল, মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে। তো আমার কথা হচ্ছে, এখান থেকে প্রমাণিত হয় যে দলের মধ্যে একটা বিভাজন
তৈরি হয়ে গেছিল। এখন আমি এটা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে, মানে আমার থেকে তো 11 বছরের ছোট, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও যারা নেতারা তৃণমূলটা তৈরি করেছে, যারা তৃণমূলের জন্য মার খেয়েছে, তৃণমূলের জন্য ত্যাগ করেছে, তাদেরকেও দাঁড়িয়ে অভিষেককে প্রণাম করতে হতো, মানে অভিষেক আসতে হাত জোড় করতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে দলটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেল যে অভিষেক যা বলবে সেভাবে দল চলবে। কিন্তু তৃণমূলটা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, লড়াই, সংগ্রামকে দেখে। তা আমার কেউ দলে আসবে কি আসবে না, আমারও তো রাজনৈতিক পরিবার, আমার বাবা রাজনীতি করে, সেখান থেকে আমি বাবাকে দেখে রাজনীতি করেছি। অভিষেকও তার পিসিকে দেখে রাজনীতি করতে এসেছে। কিন্তু আমার মনে হয় আমরা যেমন পড়াশোনা করার সময় ক্লাস 1, 2, 3, 4 প্রতিটা ক্লাস স্টেপ বাই স্টেপ গিয়ে আমরা গ্র্যাজুয়েশন করি, MA কমপ্লিট করি, ডক্টরেট করি, রাজনীতিতেও একটা অভিজ্ঞতার দরকার হয়। অভিষেকের ক্ষেত্রে যেটা হলো, ও ক্লাস 1-এ ভর্তি হতে হতেই ও ডক্টরেট হয়ে গেল। ফলে সেই ডক্টরেটের যে দাম আর যারা পড়াশোনা করতে করতে ডক্টরেট হলো, তাদের মধ্যে একটা পার্থক্য থাকবেই। ও তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওর পিসি। যদি আমার নিজের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় হতো, আমিও আজকে বিশাল জায়গায় চলে যেতে পারতাম। তো এই কঠিন বাস্তবটা যদি কেউ বলতে যায়, সে হয়ে যাবে বেঈমান, গদ্দার, রিজেক্টেড তৃণমূল, ভালো তৃণমূল তোমাদের ভাষায় বা অন্য কারোর ভাষায়। কিন্তু সত্যিটা তো বলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে এই বাংলার মাটি এমন একটা মাটি, যে মাটিতে ওই কর্পোরেট স্টাইলে রাজনীতি করা, বিজয় থালাপতির মতন কর্পোরেট স্টাইলে রাজনীতি করা বা অন্যান্য স্টেটের মতন কর্পোরেট স্টাইলের রাজনীতি করার জায়গায় বাংলা না। বাংলার মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্ধ শুকে বুঝতে পেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাথী সঙ্গীরা গন্ধ শুকে বাংলার মাটি বুঝতে পেরেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বাংলার মাটির গন্ধ শুকতে হয়নি। ওকে তো ক্যামাক স্ট্রিটে এসি নিয়ন্ত্রিত ঘরে বা যখন যেখানে যেখানে বিভিন্ন সভা হতো, প্রতিটা ঘরে এসিতে গিয়ে ও দিন কাটিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তার রাজনীতির জীবনে এসিতে দিন কাটিয়ে লড়াইটা করেনি। যখন কর্মীরা বিপদে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেছে। সিঙ্গুর নন্দীগ্রাম যে আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় তো এসি ঘরে বসে আন্দোলনটা করেনি। তো আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বোঝা উচিত ছিল যে এটা একটা দল, এটা আমার নিজের ঘর না। যে আমি একটা দাবি করলাম যে আমি আজকে বিরিয়ানি খাবো, আমি দাবি করলাম আজকে আমাকে পাঠার মাংস এনে দিতেই হবে, আমি দাবি করলাম পিসি আমাকে আজকে লজেন্স দিতেই হবে। এইটা তো লজেন্স বিরিয়ানি না, এটা একটা রাজনৈতিক দল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৈরি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৈরি হয়নি। আর অভিষেককে দেখে কেউ রাজনীতিতে আসেনি। আমরা অবশ্যই তাকে সম্মান দেব, আমার থেকে বয়সে বড় হলো, একটা সম্মানের চেয়ার থাকে, কিন্তু তার একটা লিমিটেশন থাকে। আমি মনে করি যে অভিষেকের যে স্ট্র্যাটেজি এবং আইপ্যাককে এনে আইপ্যাকের যে কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডে আইপ্যাক নেতা ঠিক করবে, আইপ্যাক ঠিক করে দেবে যে বীরভূমে কে নেতা হবে, আইপ্যাক ঠিক করে দেবে যে আমার দমদমে কে সঠিক কাজ করছে, কে নেতা হবে। আইপ্যাক এই যে কাজগুলো করেছে, তারা টাকা খেয়ে সিপিএমের লোককে বলেছে আসল তৃণমূল, সিপিএমের হারমাতকে বলেছে বিশিষ্ট সমাজসেবী। এই যে খবরগুলো তারা গিয়ে অভিষেককে দিয়েছে, এবং অভিষেক সেই আইপ্যাকের ওপর ভরসা করে তাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদেরকে টিকিট দিয়েছে, তাদেরকে জিতিয়েছে। আজকে তো তার ফলটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আজকে কেউ বলতে পারে সৌরভ ভীষণ বেঈমান, এখন বলছো কেন, আগে বলেননি কেন? এখন অনেকেরই একটা প্রশ্ন, আগে বলেননি কেন? দেখো, দল যখন আমরা করি না, দল করতে গেলে আমাদের অনেক কিছু মানতে হয়। মানে দলের কোনো বিষয় যদি আমরা খারাপ দেখি, সহ্য করতে হয়। চ্যানেলে চ্যানেলে ডিফেন্ড করেছি, লড়াই করেছি। আরজি করার সময় কুণাল ঘোষ লড়াই করেছি, অরূপ চক্রবর্তী লড়াই করেছে, মৃত্যুঞ্জয় লড়াই করেছে, সুদীপ রাহা লড়াই করেছে, সুপ্রিয় চন্দ্র যে বেরিয়ে গেছে দল থেকে সে লড়াই করেছে, আমি লড়াই করেছি। কিন্তু আরজি করার সময় কিন্তু সবাইকে দেখা যায়নি এই লড়াইটা করতে। এবং সবচেয়ে বড় কথা, আরজি করার সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখিনি এই লড়াইটা দিতে। তো সুতরাং আমার যেটা মনে হয় যে তখন বলেননি কেন, এখন বলছেন কেন? যখন বৃষ্টি হয়, আমার ছাদ থেকে কোথা থেকে জল পড়ছে, তখনই কিন্তু আমরা সেই ছাদটা রিপেয়ার করব। বৃষ্টি না হলে কি করে বুঝবো যে ছাদের কোথায় কোথায় ফুটো হয়েছে? তো এখন বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, ছাদের ফুটো দেখতে পাচ্ছি, এবং আমরা বলছি
যে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের এই জায়গায় ছাদে ফুটো রয়েছে, এগুলোকে রিপেয়ার করতে হবে। তা যে বলবে সে বেইমান হয়ে যাবে। আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও রাজনৈতিক পড়াশোনা করতে হবে, মাঠে ময়দানে নামতে হবে, এলাকায় নামতে হবে, ঘামতে হবে, ঘাম ঝরাতে হবে, লড়াই করতে হবে, তাহলেও প্রকৃত নেতা তৈরি হতে পারবে। এতদিন তো প্রকৃত নেতা ছিল না। ও যেহেতু ভাইপো, পিসির ভাইপো, তাই ওকে সবাই নেতা মানতে বাধ্য হয়েছে, জোর করে জিন্দাবাদ বলানো হয়েছে। কিন্তু কেউ মন থেকে বলেনি। মন থেকে তখন আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লড়াইটা করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দুর্দিনের যারা সৈনিক ছিল, সেই সৈনিকদেরকে বয়সের কারণ দেখিয়ে ওই 60 বছর বয়স হয়ে গেলে অবসর নেওয়া উচিত। এই যে লাটসাহেবী মন্তব্য, লাটসাহেবী সিদ্ধান্ত, আজকে দেখো সেই 60 বছরের ওপরের অসিত মজুমদার কি টিক 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 খেলা হবে, ডিক 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 খেলা হবে, এই যে নাচানাচি করা, যেসব সোকল্ড 2019 সালে কার্বাইডে পাকানো যেসব যুব নেতা বলে 10-12টা ফ্যান অ্যাকাউন্ট খুলে, ফ্যান ক্লাব খুলে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, ভিউয়ার্স কামিয়েছে ফেসবুক থেকে, সে টিকিট পেয়ে যাচ্ছে। আর অসিত মজুমদার 60 বছর বয়সে তাকে টিকিট দেওয়া হয়নি, 5 বারের বিধায়ক। দল যখন হেরে গেল, যখন ওখানে কর্মীরা বিপদে, তখন টিক 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 খেলা হবে বলে কেউ আর নেই, তখন সেই অসিত মজুমদার ময়দানে নেমে তাকে লড়াইটা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। তো সুতরাং এর দায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে। 2016 সাল পর্যন্ত তো এই অবস্থা ছিল না। এবং সবচেয়ে বড় কথা আমি বলি, আমি আজকে একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন, আমরা রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেছি, যেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আমার কথা, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গেল কেন, কার জন্য গেল? মুকুল রায় দল থেকে গেল কেন, কার জন্য গেল? শুভেন্দু অধিকারী যুব কংগ্রেসের সভাপতি। আমি জানতে চাই, বুঝতে চাই এটা এখন, যে যুবা কেন তৈরি হয়েছিল? তৃণমূল যুব কংগ্রেস থাকতেও যুবা তৈরি করা কি জন্য? সেই যুবা সংগঠন এখন কোথায়? তাদের যে নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলে পুরো সারা ভারতবর্ষে নাকি আন্দোলন করবে যুবা পার্টি, তৃণমূলের মধ্যে যুব তৃণমূল থাকতেও, শুভেন্দু অধিকারী সভাপতি থাকতেও সেই যুবারা এখন কোথায়? আমি মনে করি যে সেই সময় যদি শুভেন্দু অধিকারীকে দল থেকে বার না করা হতো, আজকে তৃণমূলের এই অবস্থা হতো না। আমরা যতই যা বলি, আমাদের লড়াইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিজেপি করে, সেই ক্ষেত্রে মঞ্চে, বক্তব্যতে, টিভিতে আমাদেরকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হয়েছে। এটা আমার ক্ষত্রিয় ধর্ম, আমি তৃণমূল করি, আমাকে তার বিরুদ্ধে বলতে হবে। কিন্তু আজকে ভিতর ভিতর এটা বুঝতে হবে, এটা অনুভব করতে হবে, রাতে শুয়ে ভাবতে হবে, আয়না নিয়ে মুখ দেখতে হবে যে শুভেন্দু অধিকারীকে দল থেকে বার করার মসিহাটা কে, কেন, কি জন্য, কি অন্যায় করেছিল শুভেন্দু? 2019 লোকসভা ভরাডুবির পরেও শুভেন্দু অধিকারীর হাত ধরে ঝাড়গ্রাম থেকে, লালগড় থেকে শুরু করে সমস্ত পার্টি অফিস উদ্ধার করা হয়েছিল, কর্মীদের পাশে দাঁড়িয়েছিল। আজকে সেই শুভেন্দুকে দল কেন ছাড়তে হলো? আর এই যে কথা হয় না, কথা বলতো না, আমাদের দরজা খোলা আছে, যার যার মনে হবে চলে যান, আমাদের কিছু যায় আসে না, এই যে লাট সাহেবী বক্তব্য, এখন তো দরজাটাই ভেঙে গেছে। এখন দরজা ভেঙে গেছে, এখন দরজা এরকম ঠেকিয়ে রাখছে, এরকম করে দরজা ধরে রাখছে, প্লিজ কেউ যাবেন না, কেউ যাবেন না। কিন্তু দরজা ভেঙে যারা অপমানিত হয়েছে তৃণমূলে, তারা বেরিয়ে যেতে চাইছে। এতদিন বছর দরজা খোলা আছে, বেরিয়ে যান, লাট সাহেব বক্তব্য রাখত। এই ধরনের অপমান দীর্ঘদিনের পুরনো কর্মীদের চোখের জল, লড়াকু কর্মীরা তাদেরকে ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন সিপিএমের হারমাতদেরকে দলে আনা, গুন্ডাদেরকে দলে আনা, এবং সিপিএম যেমন গুন্ডাদেরকে লুকিয়ে রাখতো, লুকিয়ে ব্যবহার করত, তৃণমূল তাদেরকে জনপ্রতিনিধি করছে। এবার তুমিও প্রশ্ন করবে, আগে কেন বলেননি? আগে কেন বলেননি? আমার এখানেই হয়েছে, দমদমেই হয়েছে, গুন্ডারা জনপ্রতিনিধি হয়েছে, দমদমেই হয়েছে। যে একসময় সিপিএমের চিফ ইলেকশন এজেন্ট, প্রমোটার, সে আমার দমদমের সিআইসি হয়েছে তৃণমূল কংগ্রেসের। আগে কেন বলেননি?
দল করতে হলে সব কিছু বলা যায় না, দলের মধ্যেও আমরা অনেক সময় বলেছি। কিন্তু যে ধরনের গুন্ডারা দলে ঢুকেছে, তখন যদি বলতাম, তখন তৃণমূল হয়ে তৃণমূলের হাতে মার খেতাম, গুলি খেতাম, খুন হয়ে যেতে পারতাম তখন বললে। আর তৃণমূল করে আমি বিজেপির হাতে মার খেতে রাজি আছি, সিপিএমের হাতে মার খেতে রাজি আছি, কিন্তু তৃণমূল হয়ে যদি তৃণমূলের হাতে মার খেতে হয়, এর থেকে লজ্জার কি আছে? তাই তখন বেশি বলতে পারিনি, কিন্তু এখন তো বলতেই হবে। তাই এই সিপিএমের হারমাত, যেটা শ্রমিক ভট্টাচার্য বাবু বলেছেন যে আমি বিজেপিকে তৃণমূলীকরণ হতে দেব না, দুর্দান্ত সিদ্ধান্ত। এটাই যদি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় করতো, যে আমি তৃণমূলকে, যে সিপিএমের সঙ্গে আমি লড়াই করে এসেছি, সেই সিপিএম আয়তন হতে দেব না, তাহলে দলটার আজকে এই অবস্থা হতো না। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লাস 1 থেকে পড়ানো শুরু করতেন, যে ঠিক আছে তুমি একটা পাড়ার ভবানীপুরের এই ক্লাবের একটা সভাপতি হও, নির্বাচনে লড়ো, বা তুমি শনি মন্দির নির্বাচনে লড়ে সভাপতি হও, আস্তে আস্তে ওঠো, তারপরে তুমি কাউন্সিলর হও, আস্তে আস্তে ওঠো, তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু যে প্রথমেই ডক্টরেট করে দিয়েছে, এবারে তোমার সারা জীবন পড়াশোনা না করে আসা ডক্টরেট যদি কেউ হয়, আর যদি ডাক্তার হয়, তাহলে ডক্টরেট কিভাবে পড়াশোনা করাবে, আর সেই ডাক্তার কি ট্রিটমেন্ট করবে? ফলে যা হওয়ার তৃণমূলে সেটাই হয়েছে। আপনি যে দেবাংশুর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেখান থেকে আমি দেবাংশুর বিরুদ্ধে বলছি না, যারা এরকম করেছে তাদের কথা বলছি। চুচুড়ার ক্ষেত্রে আপনি বললেন কথাটা, যে দেবাংশু যদি, হ্যাঁ ও মনে হয়, হ্যাঁ দেবাংশু না কি একটা সামথিং, কেউ একটা নামের প্রার্থী হয়েছিল, নাচানাচি করতো, ওরকম একজন প্রার্থী হয়েছিল। তিনি কিন্তু এখন নিজে বলছেন যে সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন যে যারা ছোট ছোট নেতা তারা নিজেদেরকে মুখ্যমন্ত্রী এবং বড় বড় নেতা ভেবে ফেলেছিলেন বলেই কিন্তু আজ এই দশা। তিনি নিজে এরকম না, ও তো নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভেবেছিল, এটা তো বললে হবে না। আমি বলছি আমরা 92 সাল থেকে দল করি, ও 2019 থেকে দল করে। আমি যখন দল করি তখন ও হাফ প্যান্টও পরে নাকি জানি না, তখন হয়তো ও ন্যাপকিন পরে মায়ের কোলে থাকতো যখন আমরা দল করি। তো আমরা এতদিন দল করে কোনোদিন ফ্যান ক্লাব খুলেছি? ফ্যান ক্লাব কাদের খোলা হয়? কুমার শানু ফ্যান ক্লাব, মিঠুন চক্রবর্তী ফ্যান ক্লাব, তারপর তোমার অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব, এইসব আমরা দেখে এসেছি। তা ওইসব দেবাংশু ভট্টাচার্য ফ্যান ক্লাব, এটা মানে বিষয়টা কি? মানে কে ও, কে কি, কিসের ফ্যান ক্লাব? রোদ্দুর রায় ফ্যান ক্লাব, ওই রোদ্দুর রায়ের ফ্যান ক্লাব যা, ওই দেবাংশু ভট্টাচার্য ফ্যান ক্লাব তাই। ওই রোদ্দুর রায়কে দেখে তুমি একটা জিনিস দেখবে, তুমি যখন চিড়িয়াখানায় যাবে, আমি তোমাকে বলি, শুনতে খারাপ লাগবে হয়তো, খারাপ কথা না, চিড়িয়াখানায় যখন তুমি যাবে, তুমি দেখবে যে বাঘের খাঁচার সামনে তুমি পরিবার নিয়ে যাবে, তোমার বাবা গেল, বৃদ্ধ বাবা মা স্বামী সন্তান সবাইকে নিয়ে গেলে, যে বাঘের খাঁচার সামনে সবাই চুপচাপ দাঁড়িয়ে বাঘটাকে দেখে, শুধু দেখে। আবার তোমরাই যখন একটা বাঁদরের খাঁচার সামনে যাবে, বাঁদর দেখবে তোমার বাবাও হাসছে, হা হা করে বাচ্চাদের মতন ওই বাঁদরটাকে দেখে, তোমার মেয়েও হাসছে বাচ্চাদের মতন, তোমার বৃদ্ধ বাবাও হাসছে বাচ্চাদের মতন। তার মানে কি তুমি এটা বলবে যে বাঘের থেকে বাঁদরের কোয়ালিটি বেশি, তাই সবাই হাসছে? ওই তো তাই অবস্থা হয়েছে, বাঁদরকে দেখে সবাই হাসছে। ও ভাবছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হয়ে গেছি, 5-5টা ফ্যান ক্লাব, কয়েকজনকে পুষে রেখেছে টাকা দিয়ে, ফেসবুকে বুস্ট আপ করছে, টাকা পাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, সেখান থেকে কয়েকজন কর্মীকে টাকা দিয়ে দিয়ে ফেসবুক পেজ চলছে, না দল চলছিল। এভাবে দল চলে? আমি মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব মানতে পারি, চলো ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবটাকেও মানলাম, তারপরে বাকি ফ্যান ক্লাব কিসের? তোমরা কে ভাই? কি রাজনীতি করেছো? কোন লড়াই থেকে উঠে এসছো? এলাকায় বুথে কবার বসেছো? কবার সিপিএমের হাতে মার খেয়েছো? কটা পোস্টার লাগিয়েছো? এই প্রশ্নগুলো আজকে আমরা করব না? আমরা বলবো না? হ্যাঁ আমরা বলবো। এতে যদি দল মনে করে যে না এ সত্যি কথা বলছে, একে দলে রাখা যাবে না, রাখবে না। আর আমার আপত্তি নেই কেন, আমি বলছি কেন, তার কারণটা হচ্ছে, দেখো আমার কিচ্ছু যায় আসে না। আমি 92 সাল থেকে রাজনীতি করেছি, কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেস করেছি। আমার বাবা কংগ্রেসে ক্যান্ডিডেট হয়েছিল, তখন কংগ্রেস দাঁড়িয়ে হেরেছে। তৃণমূল কংগ্রেসে 2009 সালে জিতেছে, বাবার হাতে প্রচুর ক্ষমতা ছিল, সেই ক্ষমতা বলে আমি মনে করলে প্রমোটার হতে পারতাম, মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টর হতে পারতাম, সিন্ডিকেট করতে পারতাম। আমি কিচ্ছু করিনি। তুমি এলাকায় যদি যাও, আজকে আমাকে আমার বাবাকে পচা ডিম ছুটছে না। কেন ছুটছে না জানো? আমরাও ক্ষমতায় ছিলাম, আমরা দখলের রাজনীতি করিনি।
আজও 2009 সাল থেকে এখনো পর্যন্ত এখানে কোনো বিজেপিকে অত্যাচার করিনি, কাউকে বলিনি শ্মশানে পাঠিয়ে দেব, এবং কোনো দখলদারি রাজনীতি আমার বাবা বা আমি করিনি। তাই জন্য গলা উঁচু করে আমরা কথা বলতে পারি মানুষের সামনে। আমরা তৃণমূল কংগ্রেসটা শিখেছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস ছেড়েছিল এই কথা বলে যে সিপিএমের বি টিম কংগ্রেস, এই সমস্যা আছে কংগ্রেসের, তাই আমি দল ছাড়ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই শিখেছি যে দলে আমি ছিলাম সেই দলে ভুল থাকলে সেই ভুল আমি বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকতে বলেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা হয়নি। তাহলে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই এই যে দলের মধ্যে যে ভুলগুলো, এই ভুলগুলোকে আমরা যে বলছি, এটা বলতে পারবো না কোন কথাটা ভুল বলেছি। আচ্ছা তুমি আমাকে বলো, 2021 সালে বেইমানি হলো, একের পর এক দল থেকে নেতারা চলে যাচ্ছে। অভিষেক মঞ্চে বলে উঠল, যারা যারা দল থেকে চলে যাচ্ছেন তাদের জন্য দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। আমরা সব্যসাচীর বিরুদ্ধে কথা বলা শুরু করলাম মিডিয়াতে, আমরা রাজীব ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে শুরু করলাম। ওমা, 2021 সাল মিটে যেতেই যে বেঈমানদেরকে বার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে কর্মীদেরকে বলানো হয়েছিল, তারা আবার দলে আমাদের মাথার ওপর বসে গেল, তারা আবার টিকিট পাচ্ছে, তারা আবার স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছে, আর আমাদের কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। ওই 2021 সালেই কিন্তু ঘন্টার আওয়াজ পাওয়া গেছিল, যখন বেঈমানদের আবার ফিরিয়ে আনা হয়েছিল। দলের একটা নীতি, একটা স্টিক থাকে, আঞ্চলিক দল হলেও একটা নীতি স্টিক থাকে, সেই নীতিতে কেউ স্টিক ছিল না। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তার ইচ্ছা মতন দলটা চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপরে গিয়ে ও সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং দেখো, আমরা যারা পুরনো কংগ্রেসই, তারা আমরা মমতাকে মানতে রাজি আছি, কিন্তু অভিষেকের এই লাট সাহেবই বানা মানতে রাজি নেই। অভিষেককে মানতে রাজি আছি, লাট সাহেবই বানা মানতে রাজি নেই। তাতে যদি তৃণমূল কংগ্রেস রাখবে, যদি না রাখবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজও নেত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী থাকবেন। একেবারে দেখলাম আমরা শওকত মোল্লা থেকে শুরু করে সুজিত বসু, দেবরাজ। শওকত বলো তো, শওকতটা কে? সিপিএমের সময় সিপিএম ওকে কিচ্ছু করে দেয়নি, ও নেতা হয়নি, সিপিএম করতো, ওকে ব্যবহার করেছে সিপিএম লুকিয়ে লুকিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার সময় বোম মেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বোম মারতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চোর বলতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডাইনি বলতে পারবে, সে হবে বিধায়ক, সে হবে বিধায়ক। আর আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রক্ত দেব, আমরা হব গদ্দার, আমরা হব বেঈমান। এই চোর শওকতকে দলে নেওয়ার মানে কি ছিল? আর কেউ ছিল না? আরাবুল লড়াই করেনি দলের হয়ে? 80 দশক 90 দশকে আরাবুল ইসলাম ছাড়া কোনো জায়গায় আন্দোলন করা যেত না, এত ছেলেও নিয়ে যেত। তুমি বসিরহাট বলো, বীরভূম বলো, বাঁকুড়া বলো, সিঙ্গুর বলো, নন্দীগ্রাম বলো, নেতাই বলো, আজকে সেই আরাবুলকে সরিয়ে দিয়ে ওই শওকতকে আনা, তার যুক্তিটা কি? দলের ভালো হয়েছে? শওকত ওর মতন একটা ক্রিমিনালকে নিয়ে আমি একটা কথাও বলতে চাই না। এই যে অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে আবার দলীয় কমিটিতে নেওয়া হলো এবং সেখানে একটি পদও দেওয়া হচ্ছে, এটা কি ভুল না? আমি মাননীয় কুণাল ঘোষ, আমি কুণাল ঘোষকে ভীষণ ভালোবাসি, কুণাল দাসের সঙ্গে কথাও হয়। আমি এটা অনুরোধ করব কুণালদাকে, যে কুণালদা হাত জোর করে দয়া করুন, যদি মনে হয় তৃণমূল কংগ্রেসটা বাঁচাতে হবে, অন্তত এইসব ব্যাড এলিমেন্টসদেরকে কমিটিতে না রেখে তাদেরকে রাস্তায় পোস্টার বানানোর কাজে লাগান, দেয়াল চুনকাম করার কাজে লাগান, দয়া করে। হতে পারি আমি মাটির কেঁচো, আমার কোনো ভ্যালু নেই, আপনারা সবাই বড় বড় বজরংবলী, দলের বজরংবলী আপনারা, কিন্তু আমি কুণালদা একটা রিকোয়েস্ট করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই, কারণ জামা প্যান্ট খুলতে হয়, অভিষেকের কাছে যেতে হয়, জাস্ট জামা প্যান্ট না, মানে জামা কাপড়ের ভেতরে যা যা আছে সব খুলতে হয়। তো ওরকম সুরক্ষিত নেতার কাছে পৌঁছানোর মতন ক্ষমতা নেই, কিন্তু কুণালদার কাছে পৌঁছানোর মতন ক্ষমতা আছে।
কুণালদাকে অনুরোধ করছি, ব্যাড এলিমেন্টসদেরকে বাদ না দিলে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি সেটার জন্য আমরা তৃণমূলে থাকছি তা না, ক্ষমতায় আসতে হবে না, কিন্তু তৃণমূল দলটা রাখার জন্য অন্তত এই ব্যাড এলিমেন্টসদের বাদ দেওয়ার জন্য আমি আবেদন জানাবো, এটুকুনি বলতে পারি।